শেখ হাসিনাকে যদি আপনি ফলো করেন, আপনি দেখবেন যে সে কিন্তু কথার কথা ঠাট্টা মশকরা করে না। দাঁত মুখ খিচিয়ে রাগের স্বরে যা কিছু বলেছেন প্রত্যেকটা তিনি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করেছেন। কাজেই তার কোনো কথা ছেলে খেলা নয়। তার কোনো কথা রাস্তায় যে ক্যানভাস করে ওষুধ বিক্রি করে সেই ওষুধ বিক্রি করার মতো নয়, আমি অন্তত তাই মনে করি। তো তিনি সেখান থেকে বললেন যে আমি আসব উইদিন 6 মান্থ। ইন্টারনেটে একটি ফটো কার্ড, একটি অডিও ক্লিপ রীতিমতো ভাইরাল হয়ে গেছে। আওয়ামী লীগের যে সভানেত্রী আছেন, যিনি দেশের বাইরে এই মুহূর্তে দিল্লিতে আছেন অন এক্সাইল, তিনি হুমকি দিয়েছেন যে আগামী 6 মাসের মধ্যে তিনি বাংলাদেশে আসবেন। উইদিন 6 মাস, ইংরেজিতে যদি বলি উইদিন 6 মাস, ইট মিনস ফ্রম টুমরো টু নেক্সট 6 মান্থ। তাহলে যদি আপনি জুন মাস থেকে ধরেন, তো জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, তাহলে তার দেশে ফেরার ডেড লাইন নভেম্বর মাস। এখন প্রশ্ন হলো যে শেখ হাসিনা কি এই কথাগুলো বলেছেন কথার কথা হিসাবে, হুমকি হিসাবে, নাকি বাগোয়াস যে শব্দটি ব্যবহার করা হয় সেই বাগোয়াজ হিসাবে? যেটা বলা প্রয়োজন যে শেখ হাসিনা এই মুহূর্তে পৃথিবীর অন্যতম শীর্ষ বয়স্ক প্রাজ্ঞ রাজনীতিবিদ। বহু সফলতা, বহু ব্যর্থতা তার জীবনে আছে, এবং এখনো পর্যন্ত তিনি, আপনি যদি ধরেন অ্যান অ্যাভারেজে আমার আপনার যে স্ট্যামিনা আছে, আপনার আমার কথার যে ধারাবাহিকতা আছে, কিংবা এই যে আমি কথা বলতে গিয়ে আমার ঠোঁট কাঁপছে, গলা কাঁপছে এবং আমাকে চিন্তা করতে হচ্ছে, কিন্তু শেখ হাসিনা 3 ঘন্টা 4 ঘন্টা অনবরত বলেই যাচ্ছে, শুনেই যাচ্ছে। এটা চারটিখানি কথা নয় এই বয়সে। 2 নম্বর হলো তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা সেই ব্রিটিশ ভারত থেকে তার অভিজ্ঞতা, পাকিস্তানে এটার পূর্ণতা, নিজের পরিবারে তার যে রাজনীতির হাতে খড়ি, সেটি কলেজ জীবনে এবং রাজপথে এমনভাবে সফলতা পেয়েছে। সেই সফলতার কারণে তিনি টানা 17 বছর ক্ষমতায় ছিলেন। তার আগে তিনি 5 বছর, 17 আর 5, 22 বছর, টানা 22 বছর তিনি ক্ষমতায় ছিলেন। আর 1981 সন থেকে আজকের দিন পর্যন্ত তিনি আওয়ামী লীগের মতো একটা বৃহৎ সংগঠন, যেখানে প্রায় 6 কোটি মানুষ আওয়ামী লীগ করে, তাদের সভানেত্রী। কাজেই তার কোনো কথা ছেলে খেলা নয়। তার কোনো কথা রাস্তায় যে ক্যানভাস করে ওষুধ বিক্রি করে সেই ওষুধ বিক্রি করার মতো নয়, আমি অন্তত তাই মনে করি। কাজে তিনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো নিয়ে বিশ্লেষণ করার দরকার রয়েছে। সেই কথাগুলো কেন বলেছেন, আর সরকার এই কথাগুলো কতটা আমলে নেবে বা না নেবে সেটা সরকারের ব্যাপার। কিন্তু তার আগে যেটা বলে নিই, সেটি হলো শেখ হাসিনার বক্তব্য নিয়ে আওয়ামী লীগের মধ্যে রীতিমতো খুশির বন্যা বইছে। আপনি যতই সমালোচনা করেন না কেন, আওয়ামী লীগের লোকজনের কাছে তিনি এখন সাক্ষাৎ দেবী। তিনি হিন্দুদের মতে, মানে হিন্দু মতে তিনি সাক্ষাৎ দেবী, দুর্গা দেবী, অথবা ধরুন মা কালী, হোয়াটএভার। দুর্গা এবং কালী কিন্তু একই, মানে পৌরাণিক কাহিনীতে যিনি দুর্গা তিনিই কালী, তিনিই পার্বতী। তো এইটা হলো পৌরাণিক কাহিনী অনুযায়ী। মুসলমানদের মধ্যে যারা ধর্মবিশ্বাসী তিনি মনে করেন, তারা মনে করেন তিনি আলা হজরত রাবেয়া বর্ষী, অথবা তিনি অলি আল্লাহ, আল্লাহর অলি আল্লাহ। তার কাছে অনেকগুলো অলৌকিক ক্ষমতা আছে। তিনি যা চান, যেভাবে চান সেভাবে অনেক কিছু ঘটে। নচেৎ যে পরিস্থিতিতে তিনি পড়েছিলেন, তার তো মরে যাওয়ার কথা, তাকে জেলে নেওয়ার কথা, এবং জনগণ যদি তাকে পেত তিনি পদপিষ্ট হয়ে মারা যেতেন, ছিন্ন ভিন্ন হয়ে যেত তার লাশ। তো সেই অবস্থাতে যদি বাগোয়াস না থাকতো, অলৌকিক কোনো ঘটনা না থাকতো, প্রাকৃতিক কোনো ঘটনা না থাকতো, তিনি ওভাবে গণভবন থেকে হেলিকপ্টারে করে ধীরে সুস্থে বেড়াতে গেলেন। তাও আবার কি রাজকীয় মেহমান,
তিনি গেলেন, সামরিক বিমানে করে গেলেন। প্রথমে হেলিকপ্টারে উঠলেন, সেটা সামরিক হেলিকপ্টার, এরপরে সামরিক বিমানে গেলেন। বাংলাদেশের সীমানা যখন পাড়ি দিলেন তখন তাকে সেই সামরিক প্রহররা দিয়ে তাকে পাঠানো হলো। আবার ভারতের সীমানায় যখন গেলেন তখন তাকে সেই রয়্যাল গার্ড দিয়ে, যেভাবে ডোনাল্ড ট্রাম্পকে সেই গার্ড দিয়ে চীন বেজিংয়ে আনলো, ঠিক ওইভাবে শেখ হাসিনাকে বাংলাদেশের সীমান্ত থেকে ভারতীয় এয়ারফোর্সের যে প্লেনগুলো তারা গার্ড দিয়ে দিল্লিতে নিল, এবং দিল্লির যে সামরিক বিমান মানে ঘাঁটি সেখানে ল্যান্ড করলো। এবং সেখান থেকে আজ অবধি তিনি মানে শুধু কোনো বিদেশি নয়, আমার কাছে মনে হচ্ছে যে নরেন্দ্র মোদির পর যদি কাউকে ভারতে এই মুহূর্তে সবচেয়ে বেশি সিক্রেট এবং স্যাক্রেট এবং যাকে বলা হয় টপ প্রায়োরিটিতে হাইয়েস্ট ক্যাটাগরির সিকিউরিটি দিয়ে এই মুহূর্তে যদি ভারতে কোনো নাগরিক থাকে মোদির পরে, সেটি শেখ হাসিনা। অজিত দোভালও নন, কিংবা অমিত শাহও নন, কিংবা রাজনাথ সিং যিনি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী তিনিও নন। শেখ হাসিনাকে সেভাবে তারা মোমের পুতুল করে, যক্ষের ধন করে ভারত রেখে দিয়েছে। কেন রেখে দিয়েছে সেটা ভারত বলতে পারবে, কিন্তু ফ্যাক্ট ইজ দ্যাট যে তার সাথে দেখা করা, এমনকি তার সাথে কথা বলা, এটা এত সহজ বিষয় নয়। তো তিনি সেখান থেকে বললেন যে আমি আসবো উইদিন 6 মান্থ। আগেও বলেননি, পরেও বলেননি, একেবারে 6 মাসের মধ্যে। এই কথাটা তিনি কেন বললেন? এটা কি শুধু কথার কথা? শেখ হাসিনাকে যদি আপনি ফলো করেন, আপনি দেখবেন যে সে কিন্তু কথার কথা ঠাট্টা মস্করা করে না। দাঁত মুখ খিচিয়ে রাগের স্বরে যা কিছু বলেছেন প্রত্যেকটা তিনি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করেছেন। আর যেগুলো পারেননি সেগুলো তিনি এমনভাবে অভিসম্পাত করেছেন যে সেগুলো এখনো মুখ দিয়ে তিনি চালিয়ে যাচ্ছেন। তার ভিতরে মুনাফিকি ছিল না, এবং তার মধ্যে কোনো রকম এরকম বাগাড়ম্বর কখনই ছিল না। যেটা বলেছেন সেটা করেছেন, আর যেটা পারেননি আগের মতোই ওই একই মনোভাব ধারণ করেন। দিস ইজ শেখ হাসিনা। তো এই কারণে কি হলো, তার দলের যে 6 কোটি মানুষ আছে তারা মনে করে শেখ হাসিনার কথা তাদের জন্য বেদ বাক্য, তাদের জন্য সংবিধান, তাদের জন্য মেঘনা কাটা। এই জন্য তাদের মধ্যে একটা আনন্দ চলে আসছে। এটা শুনে আপনার কাছে খুব মকারি মনে হতে পারে, কিন্তু এটাই বাস্তব। কর্মীদের মুখে এটা ফুটে গেছে যে নেতা আসবেন। তো বলা হয়ে থাকে যে 40 জন মানুষ যখন সমস্যার একটা কথা বলে, ওটার মধ্যে আল্লাহর একটা ইঙ্গিত থাকে। 40 জন মানুষ যদি ঐক্যমত পোষণ করে কোনো একটা বিষয়ে বলে, নেতিবাচক বা ইতিবাচক, ওটাই আল্লাহর একটা সায় থাকে। আমরা এগুলো শুনে আসছি, সত্য মিথ্যা আমরা জানি না। তো 6 কোটি মানুষ যদি এইভাবে বলে শেখ হাসিনা আসবেন, তাহলে তিনি অবশ্যই আসবেন। প্রকৃতির লীলা খেলা সেখানে খেলে যাবে। যেভাবে অপরূপ প্রায় এই যে আরো 6 কোটি বিএনপি এবং আওয়ামী লীগের সমর্থক অলমোস্ট সেম। তো 6 কোটি মানুষের মধ্যে গত 3 বছর ধরে তারেক রহমান সাহেব আসবেন, আজ আসবেন, কাল আসবেন, এটা নিয়ে যে আনন্দ ছিল, উচ্ছ্বাস ছিল, সেখানে তারেক রহমান সাহেব বলেননি আমি কালকে আসবো, কোনোদিন বলেননি। কিন্তু নিয়তি ভগবাস তাকে এখানে নিয়ে এসেছে, তিনি আজকের এই জায়গাতে এসে পৌঁছে গেছেন। এই হলো মানুষের মুখে জয়, মানুষের মুখে ক্ষয়। তো সেই দিক থেকে যে শেখ হাসিনার যে 6 মাসের মধ্যে ফিরে আসা, এটা কথার কথা নয়। এটার পেছনে তার দৃঢ়তা থাকতে পারে, তার প্ল্যান থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। এবং সেটা যদি নাও থাকে, এখানে হয়তো প্রকৃতি তার মুখ দিয়ে এই কথাগুলো বলিয়াছেন। বাংলাদেশের শেখ হাসিনাকে নিয়ে যা কিছু হচ্ছে, আওয়ামী লীগকে নিয়ে যা কিছু হচ্ছে, বর্তমান শাসন নিয়ে যা কিছু হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের আগমন, তার গমন, আর এখন সেই যে পর্দার সামনে, পর্দার আড়ালে যা কিছু ঘটছে, আপনি অনেক কিছুর মধ্যে দেখতে পাবেন দেয়ার আর ম্যানি ম্যানি বাগওয়াস। অনেক অলৌকিক ঘটনা ঘটে যাচ্ছে, যেটা আপনি দৃশ্যত মিলাতে পারবেন না। বোঝার চেষ্টা করুন
গত 17টি বছর ধরে বিএনপির অবস্থা কিরকম ছিল, অথচ মাত্র 80 দিনে তাদের অবস্থা এমন হয়ে গেছে, তাদের চেহারা সুরত, কথাবার্তা, আচার আচরণ দেখে মনেই হয় না যে কোনো জন্মে তাদের কোনো বিপদ ছিল। অ্যাজ ইট ইজ সরকার তারা এমনভাবে চালাচ্ছে মনে হচ্ছে গত 17 বছর আওয়ামী লীগের শাসন আর 2 বছর বা 1.5 বছর ইউনূসের শাসন, 18.5 বছর আর 11-2 বছর, এই পুরো সেই প্রায় 21 বছর। এই 21 বছর আসলে বিএনপি সরকার চালিয়েছে। তার একটার পর একটা খাল উদ্বোধন করছে, ব্রিজ উদ্বোধন করছে, প্রকল্প নিচ্ছে, অ্যাজ ইট ইজ মনে হয় যে এগুলো সব রেডি করা ছিল এবং তারা বলছে এগুলো আমরা করেছি। পদ্মা ব্যারেজ, আরে বাবা, একটা পদ্মা ব্যারেজ প্রকল্প রেডি করতে অন্তত 4 থেকে 5 বছর সময় লাগে। এটা ভূমি জরিপ, এটার সাইট সিলেকশন, এটার বাজেট করা, এটার নকশা করা ইত্যাদি অনেক কিছু, একনেক পর্যন্ত পৌঁছাতে এরকম একটা প্রকল্পের কম করে হলো 5 বছর সময় লাগে। পুরো কাজটি সেই শুরু হয়েছে পদ্মা ব্যারেজ বলতে গেলে পাকিস্তান জমানা থেকে। এটা ধীরে ধীরে মডিফাই হয়েছে। একেবারে চূড়ান্ত পর্যায়ে আওয়ামী লীগ যখন এই জিনিসটা করবে তখন তার মেইন সমস্যা ছিল যে এই কাজটি করতে গিয়ে সে ভারতের রোষানলে পড়তে চাচ্ছিল না। 2 নম্বর হলো যে এই কাজটি করতে গিয়েছে ভারতের সঙ্গে তার যে পানি চুক্তি আছে সেই পানি চুক্তি ব্যাহত করতে চাচ্ছিল না। সে ভারতকে রাজি খুশি করিয়ে এই কাজটি করাতে চাচ্ছিল। আর এখন সরকার এটা প্রকল্পটা গ্রহণ করেছে। এখন যদি ভারত পানি না ছাড়ে এই প্রকল্পের 2 পয়সার ভ্যালু নিয়ে এটা একটা আমাদের জন্য গোদের উপর বিস্ফোরা হয়ে যাবে। পদ্মা নদীর এখন যতটুকু অবস্থা আছে তার চেয়ে আরো খারাপ হয়ে যাবে। টোটাল এই ব্যারেজের কারণে যতটুকু প্রবাহ আছে এটুকু নষ্ট হয়ে যাবে যদি ভারত পানি না দেয়। এনিওয়ে, তো এই সকল বিষয় নিয়ে কিন্তু কেউ কথা বলছে না বিএনপির মধ্যে। বিএনপির একজন সংসদ সদস্য আছেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, তিনি খুব আকার ইঙ্গিতে কৌশলী কথা বলেছেন যে বিএনপি যদি আওয়ামী লীগের মতো মন্দ কাজ করে তাহলে আওয়ামী লীগের চাইতেও তাদের পরিণতি আরো খারাপ হবে। এর কারণ হলো আওয়ামী লীগ আগের থেকে প্রস্তুত ছিল, তারা দৌড়ে পালিয়ে যাবে। 2 নম্বর হলো তারা ভারত যেতে পেরেছে। এখানে একটা ফ্যামিলি ডাইনেস্টি ছিল। ফ্যামিলি ডাইনেস্টি থাকার কারণে শেষ সময় পর্যন্ত শেখ হাসিনা নিজে দাঁড়িয়ে থেকে তার যত কুশীলব আছে সবাইকে তিনি সেফ এক্সিট দিয়েছেন, আর যাদেরকে খরচের খাতায় ফেলে দিয়েছেন সালমান আনিসুলরা, তারা ধরা পড়েছে। আর তার যত রত্ন মণি মাণিক্য, মানে দলের মধ্যে যারা কৌশলগতভাবে তার গুরুত্বপূর্ণ আগামীতে নেতৃত্বে থাকবে বা তার পছন্দের, তিনি তাদের সবাইকে নিরাপদে বিশ্বের সব জায়গাতে পাঠিয়ে দিয়ে এরপর তিনি হেলিকপ্টারে উঠেছেন। আপনার কি মনে হয় বিপদ আসলে সেই নাহিদ, সার্জিস, মাহফুজ এদের কথা একবারও, বা ডক্টর শফিকুর রহমানের কথা একবারও ডক্টর ইউনূস ভাববেন? তিনি তাড়াতাড়ি বলবেন, ওরে বাবা রকেট পাঠাও, হেলিকপ্টারের কাজ হবে না, তাড়াতাড়ি রকেট পাঠাও, দরকার হলে ক্ষেপণাস্ত্র পাঠাও, ক্ষেপণাস্ত্রের উপর চড়ে আমি তাড়াতাড়ি আমেরিকা চলে যাব, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। আচ্ছা, তারেক রহমান সাহেবের কথা চিন্তা করেন, তিনি যদি সেফ এক্সিট পান, এদিকে আসাদুজ্জামান রিপন, শামসুজ্জামান দুদু, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর মঈন খান, মির্জা আব্বাস, মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিবুন নবী খান সোহেল, এরকম অসংখ্য মানুষ 300-400 মামলা নিয়ে গত 17টা বছর ধরে যারা রক্ত পানি করে দিয়েছেন। ক্ষমতা এখন বিএনপি এমনি খোঁজ রাখেন, আর বিপদের সময় এদের খোঁজ রাখবে? এরা প্রত্যেকটা লোকের উপর দিয়ে যদি বুলডোজার চালিয়ে দেয় তাহলেও কয়জন লোক কাঁদবে আই ডোন্ট নো, আমি জানি না। তো সেই অবস্থা হলো কি যে এই যে এখন দেশ চলছে, যারা যারা চালাচ্ছে, বা প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সঙ্গে যারা যারা আছেন, তারা কোথায় যাবেন, কি করবেন না করবেন ডাজ নট ম্যাটার। মূল ব্যাপারটা হলো যে তাদেরকে অবশ্যই ভালো করতে হবে, আদারওয়াইজ আপনি আমি আমরা কেউ ভালো থাকবো না। মাঝে মধ্যে এই যে ইউটিউব করি, কিছু কথা বলি, ফেসবুকে কিছু কথা দেখি, আওয়ামী লীগের লোকজন টিপ্পনি কাটে। আজকের এই অবস্থার জন্য বাংলাদেশে যে কয়জন লোক দায়ী তার মধ্যে আপনি একজন।
সেই 2014 সন থেকে প্রিন্স করছেন, জনমত তৈরি করছেন, শেখ হাসিনার 12টা বাজিয়েছেন, আর তারেক রহমান সাহেবের জন্য, ইউনূসের জন্য পথ তৈরি করে দিয়েছেন। সো আপনার মিষ্টি মিষ্টি কথায় আমরা ভুলবো না। বলেন, কি বলবেন? হয়তো মারবেন আগামী দিনে, হয়তো পথে ঘাটে লাঞ্ছিত করবে না, কিন্তু আমার এই ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আগামীতে আমি কোনো সুযোগ পাবো, এটা চিন্তা করা একটা মানে হাইয়েস্ট গ্রেডের নির্বুদ্ধিতা।